প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন প্রতিদিনকার আয়োজন দৈনিক আড্ডাবাজি, সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে পর্ব 18। আজকে অতিথি হিসেবে আমার সাথে আছে একজন গুণী শিল্পী, সম্মানিত মানুষ, মাহমুদা করিম রুহি। তার সাথে আমরা অনেক আলাপচারিতা করব, আড্ডা দেব, গল্প করব। তিনি যেহেতু পারফর্মিং আর্টের মানুষ, তার কবিতার পারফর্মও আমরা দেখব। আশা করছি আপনারা যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন সাথেই থাকবেন। আমি আর কথা না বাড়িয়ে আয়োজনের প্রতিদিনকার নিয়ম অনুযায়ী অতিথির ছোট্ট একটা পরিচয় দিয়ে আমরা অতিথির সাথে আড্ডাবাজিতে চলে যাব। মাহমুদা করিম রুহি, বাবা মকবুল করিম, মা নাসিমা বানু, দুই বোন এক ভাই। জন্ম মেহেরপুরে। পড়াশোনা মেহেরপুর গার্লস স্কুল, মহিলা কলেজ। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে মাস্টার্স কমপ্লিট করেন। এরপর কর্মজীবনে অটবিতে ছিলেন দীর্ঘ 10 বছর। এখন সংসার জীবনে আছেন। শৈশব থেকে এই শিল্প সাহিত্যের সাথে তিনি যুক্ত আছেন, বিশেষ করে আবৃত্তি ও নাট্যকলার সাথে। তিনি আরণ্যলোক থিয়েটারে কাজ করেছেন দীর্ঘ সময়। তার প্রাপ্তির ভেতরে আছে মাধ্যমিক শিক্ষা সপ্তাহে পরপর 3বার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, 1997, 1998 এবং 1999 সালে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সকলেই আশা করছি মুখিয়ে আছেন আজকের যিনি অতিথি, সম্মানিত অতিথি মাহমুদা করিম রুহির কথা শুনবার জন্য। আমি আর কাল বিলম্ব না করে চলে যাচ্ছি তার কাছে। তো রুহি, আপনি আজকের আয়োজনে শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। অনেক ধন্যবাদ আপনাকে। জি, বলেন। জি, আমি বলছি শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন বা হবেন তাদের প্রতি আপনার কুশল বিনিময় আর কি, শুভেচ্ছা বক্তব্য। আচ্ছা, হ্যাঁ, আমি মাহমুদা করিম রুহি। আসলে আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, মানে শিল্প সাহিত্যের সাথে জড়িত আছি অনেকদিন ধরেই। কিন্তু আসলে বলা যায় যে এখন আসলে চর্চার অভাবে অনেকটা ভাটা পড়ে গেছে। তারপরও আসলে যেহেতু রক্তের সাথে মিশে গেছে শিল্প সাহিত্য, তাই মাঝে মাঝে আসলে একটু উকি ঝুঁকি দেয় আর কি। আর সেসব গল্প নিয়েই আসলে আপনাদের সাথে আড্ডাবাজি, আর আজকের আড্ডাবাজি। আপনারা সবাই কেমন বাহ। আছেন? নিশ্চয়ই খুব ভালো। যে যেখানে তো আছেন যাই সবাইকে আমার শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ রুহি আপনাকে। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যুক্ত হয়েছেন আজকের আড্ডাবাজিতে, যিনি অতিথি আছেন তার কাছে আপনাদের কোনো জানতে চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা থাকলে অকপটে মন্তব্যে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। তো আমি আর আড্ডাবাজির শুরুতেই আমরা যেটা জানতে চাই যে আপনার এই শিল্প সাহিত্য জীবনে বিচরণ, এটা কখন কিভাবে শুরু হলো? আমরা একটু শুরুর গল্পটা শুনে আসি। আসলে খুব ছোটবেলা থেকে আমার শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ততা। বলা যায় এক্সাক্ট আসলে ক্লাসটা কবে ছিল বা বয়স কেমন ছিল ঠিক সেটা মনে নেই। তবে যতদূর মনে পড়ে, ক্লাস 3-4-এ পড়াকালীন সময়ে, মানে আমার এক বাংলা শিক্ষক ছিলেন। যখন আমি ক্লাস 3-4-এ পড়তাম, তখন উনি আমাকে পাঠ্যপুস্তকের একটা কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও এই কবিতাটা একদিন পড়তে বলেছিল, জাস্ট এমনি ক্লাসে ধরা আর কি। তো ওই হুম। কবিতাটা পড়ার পর থেকে উনি আর কি, যে সম্ভবত 26শে মার্চ বা 21শে ফেব্রুয়ারির শিশু একাডেমি থেকে একটা প্রতিযোগিতা হতো। তো ওই প্রতিযোগিতায় উনি আমার নাম দিয়েছিলেন, মানে আর জানি না ওনার কাছে হয়তো কবিতাটা ভালো লেগেছিল বা পড়ার ঢংটা ভালো লেগেছিল, যার কারণে উনি মানে আমার ওই যে আমার একটা প্রতিযোগিতায় আমার নামটা দিয়েছিলেন আর কি। তো ওই আচ্ছা, আচ্ছা। প্রতিযোগিতার ওই ওই আমার প্রথম হচ্ছে মঞ্চে আবৃত্তি করা, মানে আমার জীবনের ফার্স্ট। তো ভীষণ বাহ। ভয় পেয়েছিলাম, আসলে জড়তা ছিল প্রচুর। মানে এত দর্শকের সামনে আবৃত্তি করা বা কোনো কিছু একটা উপস্থাপন করা, বিষয়টা কিন্তু আসলে বেশ কঠিন। হ্যাঁ, এটাই হ্যাঁ, আমার প্রথম মানে তা তো হাতে খড়ি বটে। আর কি। হাতে হাতে খড়ি। তো যাই হোক, এভাবেই হ্যাঁ, পথ চলাটা শুরু তো মানে হলো। পথ চলাতে তো শুরু এই আর কি, হ্যাঁ। হ্যাঁ, 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 শুরু গল্পটা আমরা মোটামুটি শুনলাম। আর একটু ছোট করে বা আপনার মতো করে শুনে আসি যে এই আবৃত্তি বা নাটক চর্চা বা শিল্প সাহিত্য চর্চার জীবনে আমরা বিভিন্ন শিল্পী সাহিত্যিকের বিভিন্ন জীবনের পথ চলায় বিভিন্ন প্রতিবন্ধকতাও দেখতে পারি, আবার প্রাপ্তিও দেখতে পারি। তো কখনো সেটা পারিবারিক হয়, সামাজিক হয়, সাংগঠনিক হয়, ব্যক্তি জীবনের হয়। এই জায়গা থেকে আপনি কি কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা? আর প্রাপ্তি বা এই যে পথ চলাটা, এতে কতটুকুই বা প্রাপ্তি হলো?
আম প্রথমে প্রথমে আসলে যে কথাটা না বললে নয় যে আমার শিল্প সাহিত্যের জগতে মূল অনুপ্রেরণা হচ্ছে আমার আম্মু। কারণ একটা পরিবার যদি সাপোর্ট না দেয় বা পরিবার যদি সহায় না থাকে, সহযোগিতা না করে, তাহলে কিন্তু কখনোই শিল্প সাহিত্যের জগতে এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। কারণ এখানে আর্থিক একটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে মানসিক সাপোর্টের একটা ব্যাপার থাকে। সব মিলিয়ে আরকি পরিবারের সাপোর্টটা সর্বপ্রথম জরুরি। তো প্রতিবন্ধকতা বলতে আমি তো মেহেরপুরে বড় হয়েছি। মেহেরপুরে আমার প্রাইমারি, মাধ্যমিক, তারপরে কলেজ সবকিছুই আমার মেহেরপুরে এবং আমার শিল্প সাহিত্যের পথ চলার ১ম থেকেই আরকি শুরুটাই হচ্ছে মেহেরপুরে। তো মেহেরপুর একটা ছোট জেলা শহর। যেখানে আসলে শিল্প সাহিত্যের এতটা বেশি প্রসার নাই আরকি বা বিশেষ করে আমার সময় মানে আমি যখন ছোট ছিলাম ওই সময় শিল্প সাহিত্যের প্রসার বা এতটা উন্নত ছিল না। আর মফস্বল শহরগুলোতে যেটা হয় আবৃত্তির ক্ষেত্রে আমি যে প্রতিবন্ধকতাগুলো ফেস করেছি সেটা হচ্ছে যে দক্ষ প্রশিক্ষকের যে আমি একটা গাইডলাইন পাই নাই কোথাও যে আমি কিভাবে কবিতা পড়তে হয়, কিভাবে কবিতার কোন লাইনগুলো দরকার বা উচ্চারণ, বাচনভঙ্গি, তারপরে কণ্ঠস্বর, আবেগ, তারপরে দেহে বডি ল্যাঙ্গুয়েজ মানে সবগুলো যে কোনটা কোন কবিতায় দরকার বা কবিতা বিভিন্ন রকম হয়। যেমন শিশুতোষ হয়, বিদ্রোহীমূলক হয়, প্রেমের কবিতা হয়, বিভিন্ন রকম। এখন হ্যাঁ, কোন যাকে কবিতা বলে কোন কাব্য সময়ে রস, যে কাব্যের, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, রস হ্যাঁ, অনুযায়ী তার প্রক্ষেপণ এবং পরিবেশনাও আলাদা উপস্থাপন হয়। হ্যাঁ, করা বলুন। আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। গাইডলাইন গুলো আসলে আমি ১ম এ খুব মানে সাফার করেছি আরকি। যে আমি কিভাবে পারবো বা কিভাবে পড়া উচিত, কিভাবে করব। তো এইজন্য আরকি অনেক জায়গায় যেতে হয়েছে আমাকে যখনই শুনেছি যে না উনি হয়তো ভালো আবৃত্তি করেন বা উনি হয়তো ভালো কবিতা পাঠ করেন। তো উনার কাছে গিয়েছি, বলেছি যে আমাকে একটু শেখান বা আমাকে একটু গাইডলাইন দেন। এরকম মানে সব ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে ঢাকা শহরে এখন মানে আধুনিক সমাজে, আধুনিক যুগে তো আসলে অনেক মানে আমরা YouTube খুললেই বা দেখা যাচ্ছে Google সার্চ করলে অনেক কিছু পেয়ে যাই খুব সহজেই। কিন্তু তখন তো না না, আসলে সেই অনেকে কিন্তু টেকনোলজি আবার, ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওই ওই সময় ছিল। এখন তো অনেকেই আবার যারা অনুজ আছে, অনুজ প্রতিম আমাদের যারা আছেন, তারা তো ইউটিউব কে কেউ টিচার মানে, কেউ গুগল কে টিচার মানে। জি, কন্টিনিউ হ্যাঁ, করুন, হ্যাঁ, আমি ওই হ্যাঁ, হ্যাঁ। কথাটা হ্যাঁ, বলে হ্যাঁ, নিলাম। ওইটাই হ্যাঁ। আরকি। তো তখনকার সময় আসলে এইজন্য আমাকে এই আবৃত্তির ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা খুবই ফেস করতে হয়েছে যে তারপর আমি নিজের চেষ্টায় বা আমার পরিবারের সহায়তায় যতটুকু পেরেছি এগিয়ে গিয়েছি আরকি। আর নাটকের ক্ষেত্রে যেটা বলব নাটকের ক্ষেত্রে আসলে আবৃত্তির চাইতেও বেশি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। তার কারণ হচ্ছে আহ, আ মানে আমাদের সমাজ আসলে কি নারীরা আর মঞ্চে উঠে নাটক করবে। বিশেষ করে আরো ১০ বছর বা ২০ বছর পেছনের কথা যদি আমরা চিন্তা করি, এটা আসলে সমাজ বা আমাদের আশেপাশের মানুষ খুব একটা ভালো চোখে দেখে না আরকি। বা এইজন্য হুম নাটক করার ক্ষেত্রে বিভিন্ন রকম মানে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তারপরে দেখা যায় নাটক তো হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমরা সবাই একসাথে রিহার্সাল করব। সেই মুহূর্তে দেখা গেছে যে ২-৩ জন নাই। বাসা থেকে কেন নাই? বাসা থেকে আসতে দেয়নি। বা পরিবার পছন্দ করছে না বা এটা মানে ভালো লাগছে না। তারপরেও দেখা গেছে যে অর্থ হুম সংকট। যে অর্থের অভাবে হুম হুম আমরা হুম। কোন নাটক হয়তো মঞ্চস্থ করতে পারছি না। কস্টিউম, তারপরে মেকআপ, তারপরে মঞ্চ ভাড়া, তারপরে আরো বিভিন্ন যে হ্যাঁ। সরঞ্জাম দরকার, সাউন্ড সিস্টেম ইত্যাদি এগুলো হুম আমরা হুম ঠিক মতন ম্যানেজ করতে পারছি না। তো আর্থিক বিষয়টাও একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আরেকটা জিনিস যেটা বলব আচ্ছা। সেটা হচ্ছে আমাদের নারী শিল্পী। যে নাটকের ক্ষেত্রে আমাদের নারী শিল্পীর মানে বেশ সংকট ছিল আরকি। যে নারী শিল্পীর অভাবে আমাদেরকে অনেক সময় করতে হয়েছে যে আমাদের পরিচালক বা নাট্যকার যিনি ছিলেন, একটা নাটক লেখার সময় এটা চিন্তা করে নাটক লিখতে হতো যে নারী ক্যারেক্টার হয়তো ১ টা থাকবে বা ২ টা থাকবে। এর বেশি আর রাখা যাবে না। কারণ নারী নাই। মানে নারীর অভাবে ক্যারেক্টার কমাতে হয়েছে কমিয়ে দিতে কিংবা হয়েছে। হ্যাঁ, লেখেননি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। লেখেননি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এটাই আরকি। তো যাই আচ্ছা হোক যে, আরকি আচ্ছা এরকম সংকটের প্রাপ্তি, এর ভেতরে প্রাপ্তিও তো কিছু থাকে মানুষের, মানে ব্যক্তিগত ভাবে হোক, মনের খোরাক, কিংবা জাতীয় ভাবে, বা প্রাপ্তিগুলো কি কি এলো আর কি। আমরা অবশ্য প্রথমে জেনেছি যে সেটা আপনার শৈশব বা কৈশোরে বলা যায়, মাধ্যমিক জীবনে আপনি ৩টে জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া আর কি কি প্রাপ্তি আছে, মনের সুখ হোক বা হ্যাঁ, অন্য এটা কোনো আসলে প্রাপ্তি? আমার জীবনের খুব স্মরণীয় একটা মানে দিন বা ঘটনা আরকি যে আবৃত্তিতে আমার জাতীয় পুরস্কার পাওয়াটা। এছাড়াও আসলে যখন আমি মানে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন যাই, আমার অরণির মাধ্যমে আরকি মেহেরপুরের অরণি থিয়েটারের মাধ্যমে আমার নাটকের ১ম সূচনা। তো তারপরে আমার আস্তে পথ চলা। তো
তো রাজশাহী ইউনিভার্সিটিতে যখন যাই, যখন রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা নাটক মঞ্চস্থ হয়, সেখানে যখন কিছু ভালো পারফর্ম করি, যে তখন যে একটা পরিচিতি, তখন যে একটা সবার হুম, কাছে যে একটা মানে কি বলবো, একটা সুনাম বা একটা ভালো লাগা, এই জিনিসটা আসলে অনেক বড় প্রাপ্তি ছিল আমার। আর কারণ আমার কাছে মনে হয়েছে যে নাটকের মধ্য দিয়ে আসলে মেসেজ গুলো যত তাড়াতাড়ি মানুষের কাছে বা সমাজের কাছে পৌঁছায় দেওয়া যায়, অন্য কোনো মাধ্যমে আসলে হুম, হুম। এত তাড়াতাড়ি পৌঁছানো যায় না। কারণ নাটকটা হচ্ছে দর্শকের সাথে একজন অভিনেতার সরাসরি আর কি কথোপকথন, যেটা বলা ইন্টারঅ্যাক্ট যায় আই করে, হ্যাঁ, কন্ট্যাক্ট বলেন বা যেটা। কথোপকথন, হ্যাঁ, আই কন্টাক্ট হ্যাঁ বা হ্যাঁ, কি বলে ভাব বিনিময়ের একদম সরাসরি মাধ্যম। তো মাধ্যম আর কি। যাই হোক, আমরা মোটামুটি আপনার প্রাপ্তি এবং প্রতিবন্ধকতা মোটামুটি জানলাম। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি 18 সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই আমার ছোট্ট আড্ডাবাজিতে আপনারা যুক্ত হয়েছেন। আজকে আড্ডাবাজিতে অতিথি হিসেবে আছে একজন আবৃত্তি শিল্পী, একজন নাট্যকর্মী, মাহমুদা করিম রুহি। আমরা আছি তার সাথে, তার কথা শুনছিলাম আমরা তার। তিনি যেহেতু আবৃত্তির মানুষ, পারফর্মিং আর্টের মানুষ, আশা করছি আমরা ভালো ভালো আবৃত্তিও শুনবো। তো যেহেতু একটু আলাপ হলো, আমরা আড্ডাও দেবো আবার কবিতাও শুনবো। তো প্রথমে কি নিবেদন করছেন আমাদের জন্য আজকের আয়োজনে? উম আসলে প্রথমে তো রবীন্দ্রনাথ দিয়ে শুরু করতে হয়, কারণ শিল্প সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ ছাড়া শিল্প সাহিত্যকে আসলে কল্পনা করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হুমায়ুন আজাদ, আমাদের বিখ্যাত এবং শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ বোধহয় বলেছিলেন তার প্রবন্ধে, বাংলা সাহিত্যের আকাশের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, রবীন্দ্রনাথ, হ্যাঁ চলুন হ্যাঁ। আমরা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে কি কবিতার প্রিয় কবিতার তালিকায় অনেক অনেক প্রিয় কবিতা আছে। তো যাই হোক, আমি হুম, আমার আরেকটা অন্যতম প্রিয় কবিতা অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাহ, বাহ, অনন্ত প্রেম কবিতাটি আমারও খুবই পছন্দের, চলুন শুনে আসি। আবৃত্তি করছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনম জন্মে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূর্তি এসে, চিরস্মৃতি বই শুভ তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অভিসান রহিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ, ধন্যবাদ বাহ, সবাইকে। আমরা দারুণ 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 একটা কবিতা শুনে ফেললাম। এই কবিতাটা যতবারই শুনি ততবারই হৃদয় আন্দোলিত হয়। হৃদয়ের গভীরে একটা অনুরণন তৈরি হয়, একটা অন্যরকম ব্যাপার। তো আসলেই মানে যাই হোক, আমরা অন্যরকম একটা খুব ভালো লাগার কবিতা। হ্যাঁ, হুম। এই জন্যই এটা লিখেছেন কবি রবীন্দ্রনাথ, এটা মনে রাখতে হবে। এটা সেটাই আসলে সেটাই। সবাই লিখতে পারে না। যে অনন্ত হুম, প্রেম ব্যক্তি জীবনের আসলে একজন শিল্পী বা সাহিত্যিক, একজন ক্রিয়েটিভ বা আবিষ্কারকের কাজ হচ্ছে বিশেষত শিল্প সাহিত্যে, যে তার ব্যক্তি জীবনের অনুভূতিকে এমন ভাবে প্রকাশ করা, সার্বজনীন করে তোলা। ব্যক্তিগত হুম, অবশ্যই ব্যক্তিগত অনুভূতিতে সেই দোলাগুলো, সেই অনুরণনগুলো, সেই বোঝাপড়াগুলো থাকার দরকার আছে। তো দরকার সেটাই। থাকলে এবং সেই কথাগুলোই আমি বলবো, কিন্তু আমার প্রকাশ, আমার কি বলে পেইন্টিং, চিত্রকল্প বা বাচন ভঙ্গিমা, উপস্থাপনা এমন হুম, হবে
যে আমি লিখেছি, কিন্তু মাহমুদা করিম যখন পড়বে মনে হবে আরে এ তো আমার কথা লিখেছে, আমি কিন্তু আমার কথা লিখেছি। ঠিক আছে, আমার কথা ব্যাপারটা হচ্ছে এরকম। তো তিনি সকল প্রেম, সকল কালের সকল গীতি, সকল প্রেমের অনুভূতিকে এমন ভাবে এই অনন্ত প্রেমে ঢেলে দিয়েছেন, যা আসলে যুগে যুগে কালে কালে মানুষকে দোলা দিয়ে গেছে, যাচ্ছে দোলা এবং দিয়ে যাবে গেছে। আশা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আমরা ছিলাম আবৃত্তিতে, আমরা ছিলাম কথায়, আড্ডাবাজিতে। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি 18, সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা। আর এই আড্ডাবাজি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। শিল্পীর কথা, শিল্পীর কথা, সুন্দরের কথা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আর একটু আড্ডাবাজি এবং আলাপচারিতায় আপনার মনোভাবে যাই, যে এ ব্যাপারটায় আপনার কি চিন্তা ভাবনা। আবৃত্তি ও নাট্য চর্চা যে কেউ চাইলেই হুম। কি করতে পারে, নাকি প্রশিক্ষণের প্রয়োজন আছে, আর থাকলে সেই প্রয়োজনীয়তা কতটুকু বা কি? আসলে ইচ্ছা শক্তির উপরে বড় শক্তি কিছু হতে পারে না, এটা খুব সত্য। মানে আপনার প্রশ্নটা খুবই একটা, মানে অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা প্রশ্ন। যে এটা আমি আপনার প্রশ্নের পরে মানে খুব আমার ভালো লাগে যে আপনার এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এটা আসলে কি, প্রথমত সবকিছু যে কোনো কিছুর পিছনে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে কি, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছুই করা সম্ভব, এটা ঠিক। কিন্তু আপনি আপনার প্রশ্নটা ছিল যে আবৃত্তি এবং নাট্য চর্চা চাইলেই কি যে যে কেউ প্রশিক্ষণের করতে পারে কিনা, চাইলেই কি তাই না? যে কেউ করতে পারে, হ্যাঁ, নাকি প্রশিক্ষণের নাকি প্রয়োজন আছে? প্রশিক্ষণের প্রয়োজন আছে। আসলে আবৃত্তি আর নাট্য চর্চা এটা হচ্ছে কি, মানে আত্মপ্রকাশের একটা সৃজনশীল মাধ্যম। তো আমি অবশ্যই বলবো যে আমরা সবাই, মানে আমরা যে কেউ কিন্তু, আমরা আমাদের বন্ধু বান্ধবদের আড্ডায় বা যে কোনো স্কুল কলেজের ছোটখাটো প্রতিযোগিতায় আমরা চাইলেই কিন্তু একটা কবিতা পড়তে পারি বা একটা ছড়া পড়তে পারি বা ছোট একটা নাটিকা করতে পারি। এটা কিন্তু আমরা চাইলেই পারি। কিন্তু যদি আমরা এই নাটক এবং আবৃত্তির শাখাতে যদি আমরা সঠিকভাবে সঠিক ওয়েতে এগিয়ে যেতে চাই, তাহলে আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, যে এখানে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমি আবৃত্তির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে উচ্চারণ। ফার্স্ট স্টেপ, মানে প্রথম পয়েন্ট হচ্ছে উচ্চারণ এবং বাচন ভঙ্গি। উচ্চারণ এবং বাচন ভঙ্গি আবৃত্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আবেগ, কণ্ঠস্বর ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আবৃত্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আবৃত্তির ক্ষেত্রে প্রপার, মানে ভালো প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে। না হলে ভালো গাইডলাইন না পেলে আমরা আসলে সঠিক ওয়েতে এগোতে পারবো না। আর নাটকের ক্ষেত্রে হুম। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অভিনয়ের কিছু মৌলিক নিয়মাবলী আছে, বা মঞ্চ ইউজ করার কিছু নিয়মাবলী আছে। তো সেইগুলো যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে বা বিভিন্ন মানে কৌশলের মাধ্যমে যদি আমরা না জানি, তাহলে এটা আসলে সঠিকভাবে দর্শকের কাছে মেসেজ গুলো পৌঁছায় দেওয়া সম্ভব নয়। যেমন নাটক করার ক্ষেত্রে যে দর্শকের সাথে আমার যে একটা আই কন্ট্যাক্ট, বা দর্শককে, একটা অডিয়েন্সকে ধরে রাখা কিন্তু খুব সহজ কথা নয়। ৪৫ মিনিট হোক বা ১ ঘন্টার একটা নাটকে আমি এক দর্শক, মানে ৫০০ বা ১০০, ১০০০ দর্শককে ধরে রাখবো আমার ডায়লগ দিয়ে, শুধুমাত্র আমার অভিনয় শিল্প দিয়ে। তো এটা কিন্তু একটা খুব বড় ধরনের আর্ট। তো এখানে অবশ্যই আমার এখানে প্রশিক্ষণের দরকার আছে, যে আমি কিভাবে একটা দর্শককে আমি মোটিভেট করে বা তাদেরকে ধরে রাখবো আমার বাচন ভঙ্গি দিয়ে, বা আমার উপস্থাপন দিয়ে, আমার অভিনয় দিয়ে কিভাবে আমি তাদেরকে ধরে রাখবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মঞ্চ কিভাবে ইউজ করতে হয়, বা একটা লাইট, একটা সেটকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করব, বা কতটুকু আমার দরকার, কিভাবে মানে মানে প্রত্যেকটা সেট আপটাকে কিভাবে আসলে সুশৃঙ্খল ভাবে তৈরি রাখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আর কি প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি। বাহ, বাহ। তো এখন এই প্রশিক্ষণ গুলো আসলে যারা নিতে চায়, বা তরুণ যারা, নবীন যারা আসছে, তারা হুম, কিভাবে নিতে পারে, বা সেই ধরনের পরিকল্পনা, বা আপনি যদি একটু তথ্য দিতেন। আপনার কাছ থেকে এই হুম, জন্যই জেনে নিচ্ছি যে দর্শকরা বা যারা আগ্রহী, সে ২ জন হোক, ৫ জন হোক, বা তরুণ যারা আছে, তারা যাতে একটু গাইডলাইন পায়। ঠিক আছে, যেমন আপনি বললেন যে আমি মেহেরপুরে ছিলাম, আমার ভালো গাইডলাইন ছিল না, প্রশিক্ষকের অভাব ছিল। তো এই হুম, হুম, জায়গাগুলো হুম। তারা কিভাবে ফিল আপ করবে? আচ্ছা, প্রথমত আমার কথা যেটা বলবো, যে আমি যখন আসলে মানে আসলে কি আমি বলে না, মানুষ যখন আসলে প্রবলেমে পড়ে তখনই, মানে সমস্যায় পড়ে তখনই কিন্তু সমাধানের পথ খোঁজে।
এটাই কিন্তু আসলে সত্যি খোঁজে। কথা। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ক্ষেত্রেও তাই ছিল যে আমি যখন আসলে ফিল করতাম যে না আমি একটা কবিতা পড়ছি, না এটা আমার ভালো লাগছে না। মানে আমার নিজের কানেই যেন শ্রুতিমধুর হচ্ছে না বা আমার এই লাইনটা ঠিক হচ্ছে না। মানে আবেগটা পুরোপুরি হচ্ছে না। বা একটা লাইনের কোথায় আমি একটু থামবো বা কোথায় আমি নিঃশ্বাসটা নিবো আমি বুঝতে পারছিলাম না। তো তখন কি হয় মানে আমি আসলে তখন চেষ্টা করেছি যে যারা আবৃত্তি ভালো করেন বা এখন তো আসলে সুযোগ সুবিধা অনেক বেশি যে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আবৃত্তি কর্মশালা হয়। এটা আপনি মানে কেউ যদি আবৃত্তি কর্মশালা করতে চায় অনলাইনেও করতে পারে চাইলে, যে অনেক এখন বিভিন্ন গ্রুপ গুলো অনলাইনে আবৃত্তি কর্মশালা করায়। এছাড়াও শিমুল মোস্তফা আছেন, তারপরে আরো এখন বিভিন্ন আবৃত্তি সংগঠন গুলো আছে ঢাকাতে বা বিভিন্ন এলাকায়, রাজশাহী ইউনিভার্সিটি হোক বা আরো অন্যান্য জায়গাতে হোক, বিভিন্ন কর্মশালা গুলোতে আমার মনে হয় 2-3 দিনের কর্মশালা হয়, একদিনেরও হয়। তো আমার মনে হয় এই কর্মশালা গুলোতে যদি অংশগ্রহণ করা যায় তাহলে এখান থেকে অনেক কিছু শেখা যায়। আর যদি কেউ বাসায় বসে কিছুটা প্র্যাকটিস করতে চায় তাহলে আমি বলবো যে কিছু বই আছে উচ্চারণের। তো এই উচ্চারণের বইগুলি যদি নিজে নিজে একটু পড়া যায় বা দেখা যায় তাহলে কিছুটা মানে উপকারিতা পাওয়া যায়। উপকার আর পাবে। হ্যাঁ, এই উপকারিতা হ্যাঁ, পাবে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে উম আহ যে কবিতা বেশি বেশি পড়া এবং কবিতা বেশি বেশি শোনা। যে আমি এখন অবসর আছে বা আমি হয়তো রান্না করছি বা আমি হয়তো অন্য একটা কাজ করছি, ঘর গোছাচ্ছি। তো আচ্ছা কবিতাটা ইউটিউবে ছেড়ে বা একটা ক্যাসেট প্লেয়ারে ছেড়ে আমি কিন্তু কাজ করতে পারি গান শোনার মতো। তাহলে কিন্তু আমার কবিতাটা কানে বাজতে পারছে বা আমি কবিতাটা শুনছি। হুম, হুম, তো এখান থেকেও কিন্তু হুম। আমি উচ্চারণটা বা বাচন ভঙ্গিটা বা কিভাবে কোন জায়গায় আমি থামবো বা কিভাবে কোন শব্দটা কিভাবে উচ্চারণ করব, দন্তস্ব তারপরে মূর্ধন্য, মানে এই যে উচ্চারণ গুলো আমি কিভাবে করব বা তারা কিভাবে করছে, এই জিনিসগুলো আসলে অনেকটাই মানে পারা যায় আর কি, খেয়াল করলেই ওভারকাম অনেকটা করা যায় বা হেল্প হ্যাঁ, পারা খেয়াল যায় আর করলে কি। সেটা আরকি দেখা যায়। আর যদি কেউ একদম পারা যায় পুরোপুরি সঠিক নিয়মে গাইডলাইন পেতে চায়, ওই আপনার কথায় পেতে চাই, ফিরতে হ্যাঁ চাই, হ্যাঁ। বিভিন্ন কর্মশালায় বা ভালো হুম কোনো যিনি পারেন, সেটা আমরা শিক্ষক, প্রশিক্ষক যাই বলি, তার হুম হুম কাছে গিয়ে তিনি যদি প্রশিক্ষণ নেন, তাহলে দেখা যাবে A to Z আরকি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সহ তার ব্যবহার বিধি এবং উচ্চারণের যে প্রায়োগিক, এবং ওই যে আপনি ১ম এ বললেন যে ভাবের ব্যাপারটা বুঝতাম না যে কোন কবিতা কোন ভাবে হবে যখন মফস্বলে হুম ছিলেন। হ্যাঁ, তো ওই কাব্যর যে রস আছে, যাকে আমরা যদি আমরা নাট্য রস দেখি, কাব্য রস দেখি, পেইন্টিংস এর রস দেখি। মূলত রসটা হচ্ছে অনুভূতির রস, প্রকাশটা। কোনটা অদ্ভুত রস, কোনটা বীর রস, শৃঙ্গার রস কোনটা, বীভৎস রস কোনটা, রুদ্র রস কোনটা। এই রসগুলো যখন তারা জানবে এবং তার সংজ্ঞাটা হুম যখন জানবে সহজ করে, তখন দেখা যাবে ব্যবহারে যে রাগ হলে তাকে কোন এক্সপ্রেশন দিতে হবে ভোকালে। ঠিক আছে? তো হুম হুম তখন হুম। তারা সহজে পারবে এবং সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে তারা শিখতে পারবে কোন প্রশিক্ষকের কাছে গেলে। তো যাই এটাই হোক, আমরা মোটামুটি বোধহয় এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ। আমিও হয়তো ২ কথা না, বলে যেমন ফেলেছি। আমি একটু বলতে হ্যাঁ, চাই সেটা হচ্ছে হ্যাঁ, কি যে হ্যাঁ। আমি একটু আগে রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতাটা আবৃত্তি করেছি। তো সেখানে কি একটা লাইন, মানে আরো অনেক লাইন ছিল, একটা লাইন ছিল যে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। মানে একটা প্রেম, হুম, একটা আবেগ, একটা মধুর একটা লাইন। হুম। তো হুম, এখানে হুম। যদি আমি এই লাইনটাকে যদি আমরা বলি, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, জিনিসটা আসলে কি শ্রুতি মধুর শোনায় না রুট শোনাচ্ছে, কিন্তু, হ্যাঁ, শ্রুতি মধুর হ্যাঁ হচ্ছে। রুট শোনাচ্ছে, এইটা। কিন্তু আমি যদি আবৃত্তি করি, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই কবিতাটা যদি আমি এই যে এখন রসের বলি, পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, রসের যে পার্থক্য, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই হ্যাঁ, আসলে হ্যাঁ। বোঝাতে চাচ্ছি যে আসলে এক একটা কবিতা এক একটা ঢঙে, মানে কবিতার আসলে কি, প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কবিতা ফার্স্টে পড়ার পরে আসলে আমাদের আবৃত্তিতে যাওয়াটা উচিত না। প্রথমে আসলে কবিতাটা অনেকবার পড়া উচিত। কবি কবিতাটা কি ভাবনা থেকে লিখেছেন এটা আমাদের কখনোই আসলে বের করা সম্ভব নয়, কারণ এটা তার অন্তর্নিহিত একটা মনের ব্যাপার। তো কিন্তু হ্যাঁ, তারপরও আমি এটা বলবো যে কিছুটা হলেও আমরা পাঠকরা অনুমান করতে পারি বা অনুমান করে নেই যে কবি হয়তো
এভাবে লিখেছেন, বা কবি হয়তো তার মনের কোনো কষ্ট থেকে এই কবিতাটা লিখেছেন, অথবা কবি হয়তো তার প্রেমিকাকে হারানোর ব্যথা থেকে কবিতাটা লিখেছেন। আমরা আসলে একটা কি অনুমান করে নিই। তো সেই হ্যাঁ, হ্যাঁ, অনুমান মানে সেই বিষয়বস্তুটাকে আগে আমাদের বুঝতে হবে, তারপর ভাবতে হবে যে কবির জায়গাতে আমি আসলে মানে কবিতাটা আসলে আমি লিখেছি, আমার মনের কথাটাই আমি আসলে মানে কবির যে মুখের কথাটা সেটা আসলে আমার কথা, আমার মনের কথা। হ্যাঁ, আমার মনের কথা যখন আমি ব্যক্ত করতে চাইবো, তখন কিন্তু অটোমেটিক ভাবেই একটা আবেগ, একটা মানে কি বলবো, একটা ভালো লাগা আবেগ ভেতর থেকে চলে আসবে, যেটা আসলে অন্যের হ্যাঁ, হ্যাঁ, কথাটাকে বলাটা সম্ভব নয়। তো এইটাই আসলে কি না, ভিতরে না, না, ধারণ করা, যে একটা হ্যাঁ, কিছুকে এই যে ভিতরে যদি আত্মস্থ আপনি ধারণ করতে পারেন, আত্মস্থ করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে সেটা খুব সহজেই মানে সেই আবেগটা খুব সহজে আপনার সুন্দরভাবে কণ্ঠ উপস্থাপন করা থেকে যায়। স্মুথলি বেরিয়ে আসছে সেই আবেগটা। আসবে, হ্যাঁ। সেই দোলাটা এবং সেই রসটা এমনি বেরিয়ে আসে। এইজন্য একটা কবিতা ধরলে আবৃত্তি শিল্পীকে ১ম এই কবিতা ধরে আ তার শব্দ অর্থ, কারণ একটা কবিতার তো ভাব অর্থ এবং শব্দ অর্থ দুটো প্রধান অর্থ থাকে। তো শব্দ হুম অর্থ হুম হুম। এবং ভাব অর্থ দুটো বুঝতে হয়। এরপরে সেটা যদি কোনো ছন্দে থাকে, আমাদের প্রচলিত যে ছন্দ, যদিও ছন্দ সবখানেই বিরাজমান। যেমন হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে যে বিরাজমান। ভাব বা কথার আদান-প্রদান করছি, এখানেও ছন্দ আছে। তো এখন আমরা ওই যে হ্যাঁ। অন্তমিল, মধ্যমিলের যে আমাদের অগ্রজ কবি বা এখনের সময়ও লেখে যে অন্তমিল, মধ্যমিলের ব্যাপারটা এটা যদি থাকে সেই ব্যাপারে একটু জানাশোনা রাখতে হয়। সেটা কোনটা অক্ষরবৃত্ত, কোনটা ভেবেছি। মাত্রাবৃত্ত, কোনটা সনেট এরকম ধরনের। এই ব্যাপারগুলো হুম হুম। বুঝে এরপরে যখন তার আত্মস্থ সে যখন এগুলো বুঝতে যাবে তখন কবিতাটা অনেকটাই মানে কি বলে 70% তার ভেতরে আত্মস্থ হয়ে যাবে। প্রাণবন্ত, বিশেষ 30% সে বলা যায় তার যে হ্যাঁ, হ্যাঁ, প্রাণবন্ত হয়ে যায় আর কি, হ্যাঁ, বা হ্যাঁ, হয়ে হৃদয়গ্রাহী যায়। হয়ে তো যায়। এরপরে 30% তার গলার চর্চা এবং গলার কৌশলগত অবস্থান এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রক্ষেপণের মাধ্যমে মানুষের কাছে সে পরিবেশন বা মানুষের উপস্থাপন কাছে করতে যায়। হবে। তারপরে এখন তো তো আসলে যাই হোক টেকনোলজি অনেক হাই। তো আমরা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, মিউজিক হ্যাঁ, সেট করি বা অনেক রকমের মানে ইয়ে দিই। তো যার কারণে আরকি মেলোডি হ্যাঁ, 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 সেট টেট করার ফলে এগুলো আরো বেশি শ্রুতিমধুর এবং সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা ওই কি বলে এটাই। ভয়েস স্পিচ বা ভয়েস পিচ রেডি করা কিংবা কোনো হুম হুম সফটওয়্যার হুম। ব্যবহার করা ওই যে আরে এটারে কি বলে আ বা ভয়েসে ব্যবহার করে বেসুরেরও লোকগান গাইলে সুরে নিয়ে আসে। আমি জাস্ট ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শব্দটা। যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, আমিও অটো টিউন, ভুলে যাই। অটো টিউন। ইয়েস, ইয়েস মনে পড়ছে। অটো আচ্ছা টিউন, আচ্ছা। অটো টিউন যে শুধু উম আ আ গানের শিল্পীরা ব্যবহার করে তা না। ইদানিং সময়ে দেখা যায় অটো টিউন এখন অনেকেই কবিতা ব্যবহার করে। শিল্পীরাও আবৃত্তি ব্যবহার শিল্পীরা করে, হ্যাঁ। হ্যাঁ, আবৃত্তি শিল্পী কেন অভিনয়ে যারা অভিনয় করে কারণ আ লিপ ভয়েস তো পরে দেয় শুটিং এর পরে। যারা ভিজুয়াল হুম হুম। মিডিয়ায় অভিনয় করেন নাটক বা ইসে অনেক ক্ষেত্রে যখন ভালো কাজ হয় তখন ওখানেও অটো টিউন অনেক কিছু ব্যবহার করা হয়। মূলত অটো টিউনটা আ কাজে লাগে কখন? যে কেউ করলে কিন্তু অটো টিউন ভালো লাগে না। একটা জিনিস হুম হুম হুম। যে পারে বোঝে সে করেছে। করার পরে সেটার একটা পিচ তৈরি করার জন্য তার ভয়েসটাকে একটা লেভেলে আনার জন্য কারণ মানুষ যখন কথা বলে কিংবা ভয়েস প্রক্ষেপণ করে, ছোট, ছোট এদিক সেদিক সরে যায়। ঠিক আছে? ছোট, হুম হুম ছোট হুম। একদম যা কানে ধরা যায় না। কিন্তু ওটা অটো টিউনের মাধ্যমে ওটার পিচটা লেভেল করে। ঠিক আছে? হ্যাঁ, স্কেলটা রিমুভ লেভেল হয়ে করে। যায়। করে তখন আউটপুটটা সুন্দর হয়। অনেকে ভাবে যে অটো টিউন ইউজ করলে আমি মনে হয় ভালো পারবো। কিন্তু কৌশলগত এবং বেসিক পারফর্মটা দিতে হবে। তারপরে অটো টিউন ব্যবহার করলে তখন দেখা যাচ্ছে জিনিসটা আরো বেশি স্মুথ এবং সুন্দর মনে হলো। যাক হুম হুম আমরা অন্য আলাপে চলে গিয়েছিলাম বোধহয়। আমরা একটু কবিতা শুনে আসি। অনেক আলাপ হচ্ছে। তার আগে একটু বলে নিই, শ্রোতা হুম। দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত আছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন দৈনিক আড্ডাবাজি 18 তে সকলকে শুভেচ্ছা ও প্রীতি। আজকে অতিথি হিসেবে আছেন মাহমুদা করিম রুহি, একজন আবৃত্তি শিল্পী, একজন নাট্যকর্মী। চলে যাচ্ছি আপনার কাছে কি পরিবেশন থাকছে এবার আপনার? আহ, আচ্ছা, আমি এখন একটা আনিসুল হকের একটা কবিতা শোনাই। হ্যাঁ, আমার খুব প্রিয় একটা কবিতা এবং অনেকেরই বোধহয় খুব প্রিয় একটা কবিতা। আচ্ছা চলুন। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার দুঃখ হবি, এই আমি এক উড়নচণ্ডী আওলা বাউল, রুক্ষ চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখের অশ্রু হবি, মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি।
তুই কি আমার ফাঁকা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠুর হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি? একটি নীলাভ এর লাপে পুড়ে রাখা কেমন যেন বিষাদ হবি। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের গতি হবি? নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি। নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি, একটুখানি কষ্ট দিবি। প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়ে না রাখা এক কথা হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? ধন্যবাদ। বাহ! আরো একটা সুন্দর এবং চমৎকার প্রেমময় কবিতা, প্রেম বিরহের কবিতা আমরা শুনে আসলাম। খুবই ভালো লাগলো। আশা করছি আসলে শ্রোতা একটা দর্শকদেরও কথা বলতেই হয়, সেটা হচ্ছে কি যে আমি আসলে মানে বিদ্রোহীর কবিতা আবৃত্তি করি না তা না। আমার আসলে কি মানে ব্যক্তিগত ওপিনিয়ন একটা বলতেই হয় যে আমার আসলে প্রেমের কবিতা এবং শিশুতোষ কবিতা মানে আমার বেশি ভালো লাগে। মানে আমি না, আসলে না, এটা ব্যক্তিগতভাবে খুব শোনেন। বেশি পছন্দ না, না, করি। এটি আমি যুক্ত করি। এটা ব্যাপার না। একটা শিল্পী সবসময় যে দ্রোহের কবিতা পড়বে এমন নয়। আবার সবসময় প্রেমের কবিতা যে পারে সে সবটাই পারে। এখন ভালো লাগার জায়গা থেকে আমাকে হয়তো আপনি আপনার কোনো একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানালেন। আমার ভালো লাগলো, আমি পড়লাম ১০ টা প্রেমের কবিতা। কবিতাই তো পড়ছি, অন্য কিছু তো পড়ছি না। সেটা বিদ্রোহের হোক বা প্রেমের হোক। আমি এটা মনে করি, সেটাই। স্বাভাবিকভাবে দেখি। তো আশা করি শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন তারাও এই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে দেখবেন। আর আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ১৮, দেখছি ফারজানা করিম লিখেছেন, চলে এসেছি, কেমন আছেন ভাইয়া? জি, আছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন এখনো জীবিত আছি, বেঁচে পড়তে আছি, সুস্থ আছি। তাই আপনাদের সামনে আড্ডাবাজি নিয়ে চলে এসেছি। আর আপনারা যখন মন্তব্য করেন, ভালো লাগা মন্দ লাগা জানান, তখন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠি। তো যাই হোক, কথায় কথায় রাত গভীর হয় এবং গভীর হচ্ছে। আমাদের আরো আলাপ বাকি আছে, আরো কবিতা শুনবো। তো কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আপনার কাছে আবার ছোট্ট একটা জানতে চাওয়া থেকে। সেটা হচ্ছে আবৃত্তি ও নাটক ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন সহ মানব জীবনে বা সভ্যতায় কি কি প্রভাব ফেলে? আর এর উপকারিতাই বা কি? বা কোনো অপকারিতা আছে কিনা? তো আবৃত্তি ও নাট্য চর্চার মাধ্যমে আ এছাড়া আপনি কি দিতে চান বা এখান থেকে আপনি কি নিতে চান? উম আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনার খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আবৃত্তি এবং নাটক ব্যক্তি জীবনে কিভাবে প্রভাব ফেলে? আবৃত্তি এবং নাটক ব্যক্তি জীবনে অবশ্যই খুব বিশেষ করে নাটকটা। নাটক আমি বলবো যে নাটক আমাদের ব্যক্তি জীবনে খুব বিশেষভাবে প্রভাব বিস্তার করে। কারণ আবৃত্তির মাধ্যমে আমরা আমাদের নিজের মন ও আত্মার শান্তি পাই আরকি। বিশেষ করে আমি। আমার মনে হয় আমি যখন আবৃত্তি করি তখন আমি একটা মানসিক শান্তি পাই। মানে আমার আত্মাটা কেমন যেন একটা প্রশান্তি হয়। একটা ভালো লাগা কাজ করে। আর আমারও মনে হয় সবারই যারা আবৃত্তি করেন তারা সবারই একটা আত্মার শান্তি পায় আরকি। আর মানসিক বিকাশ তো অবশ্যই ঘটে আবৃত্তির মাধ্যমে। আর নাটকের কথা যেটা বলবো যে নাটক হচ্ছে জীবনের বিভিন্ন দিককে উপলব্ধি করতে শেখায়। যে মানে আমরা যখন একটা নাটক ১ম এ পড়ি, সংলাপগুলো পড়ি বা নাটকের একটা যে ঘটনাগুলো পড়ি, দেখা যাচ্ছে যে একটা মানে কোনো মানে একটা জীবনকে পুরো একটা জীবনের প্রতিচ্ছবিকে খুব ছোট করে উপস্থাপন করা আরকি। যেটা খুব সহজ কিন্তু কাজ নয়। যেটা আসলে একটা অভিনেতা তার অভিনয় শিল্পীর মাধ্যমে তার বাচনভঙ্গি, তার সংলাপ সবকিছুর মধ্য দিয়ে মানুষের কাছে একটা ছোট গল্পকে মানে একটা জীবনের গল্পকে উপস্থাপন করা, এটা আসলে খুব বড় একটা মানে বলবো কোয়ালিটি বলা যায় আরকি। তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত এবং সামাজিক মূল্যবোধ দুটোতেই আরকি আবৃত্তি এবং নাটক মানে সাহায্য বা সহযোগিতা করে আরকি। কারণ সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে আমার কাছে মনে হয় যে নাটক এবং নাটকের কথাটাই বলি, সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে যদি নাটকের কথা বলি তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শাখা। তার কারণ নাটক এমন একটা বিষয় যেখানে আসলে সাহিত্যের সবকিছু জড়িত।
যেমন গান, আবৃত্তি, নাচ, মানে একজন নাট্যশিল্পীকে কিন্তু সব দিকে মোটামুটি ভাবে দক্ষ হতে হয়। কারণ নাটকের ক্ষেত্রে দেখা যায় যেমন সংলাপ বলতে হয়, সংলাপের বাচন ভঙ্গিতা, কথা বলার ব্যবহার বা শুদ্ধ উচ্চারণ, তারপরে হচ্ছে কোনো সময় যে হয়তো নাচের একটা ক্যারেক্টার থাকতে পারে, কোনো সময় গানের একটা ক্যারেক্টার থাকতে পারে। তো এরকম বিভিন্ন কিছু আর কি আমাদের মানে নাটকের মাধ্যমে চলে আসে। তো আপনি আরেকটা আরেকবার আপনি প্রশ্নটা আরেকবার বলেন, আমি ভুলে গেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। প্রশ্ন প্রশ্ন আচ্ছা, অসুবিধে নেই। মানে এটা হচ্ছে ব্যক্তি জীবন ও সমাজ জীবনে কি প্রভাব ফেলে, বা এর উপকারিতাই কি আচ্ছা কি আচ্ছা সমাজে আচ্ছা বা ব্যক্তি এখানে জীবনে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে একটি কথা বলি যে নাটক হচ্ছে সমাজের কি, নাটক সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরে এবং মানুষের কাছে এই মেসেজ গুলোকে মানে পাঠায় আর কি, যে যে সমাজ সমাজ সমস্যা মানে বিভিন্ন সমাজের যে সমস্যাগুলো, এগুলো আমরা নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজেই। তো আমার কাছে মনে হয় যে সামাজিক ইয়েগুলোতে যে মাধ্যম হিসাবে নাটক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি, মানে বেশ ভালো আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ আর ভূমিকা রাখে। শেষে শেষে আরেকটু লেজ বাকি আছে, প্রশ্নের লেজ। দুঃখিত, মজা আচ্ছা করে আচ্ছা, বললাম। তো সেই হ্যাঁ লেজটা হ্যাঁ হচ্ছে বলেন। যে এই আবৃত্তি বা নাটক, এই শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে আপনি মানে নিজেকে কি দিতে চান, এবং সমাজকে কি দিতে চান, এবং নিজেই বা কি নিতে চান? আচ্ছা, আমি যেটা বলবো যে আবৃত্তি এবং নাটক যেটা কি কি উপকারে আসে বা সমাজের কি কি উপকারে আসে যদি বলি, তাহলে আবৃত্তি এবং নাটক এই দুটাই হচ্ছে সর্বপ্রথম মানুষের আত্মবিশ্বাসকে দৃঢ় করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং মানুষের যে আহ, মানে মানসিক চাপ, আমরা আসলে সবসময় দেখা যায় কোনো না কোনো মানসিক একটা চাপে থাকি, বা আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার কারণে হয়তো অনেক প্রবলেম হয় বা আমরা মানসিক একটা চাপে থাকি। তো আমার মনে হয় যে নাটক এবং আবৃত্তি এটা আমাদের মানসিক চাপ কমায়, বিশেষ করে আমার কমায় আর কি। এছাড়া আমাদের ভাষার দক্ষতাকে উন্নত করে। আর তাছাড়া আমাদের মানে কি বলবো সাবলীলতা বৃদ্ধি করে, যে একটা মঞ্চে আমরা এতগুলো দর্শকের সামনে খুব সাবলীল ভাবে যে একটা উপস্থাপন করা, এইটা আর এই জড়তাটা আমাদের দূর করে মানুষের সামনে। আর শব্দের মাধ্যমে না, আর শুধু আরেকটা বোধহয় কথা এই বলি যে জড়তা না, ব্যক্তি জীবনেও কর্মজীবনেও এর একটা সুফল পাওয়া যায়। তার কর্মে হ্যাঁ কথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জড়তা কমে যায় তার জীবনে, তার তো বাচন কমে যায় ভঙ্গি, আর কি। ওঠা, এক্সপ্রেশন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আর আরেকটা আমি জাস্ট আরেকটা বলি যে শব্দের আসলে আবৃত্তি এবং নাটকের মাধ্যমে আমরা যে কোনো অন্যায়ের খুব মানে পরোক্ষ বা ভাবে প্রতিবাদ করতে পারি। এটা আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হ্যাঁ, আমরা যাই হোক আমরা হয়তো অস্ত্র নিয়ে মাঠে নামতে পারি না অনেকেই বা পারবো না, কিন্তু আমরা একটা কবিতা লিখে একটা অন্যায় প্রতিবাদ করতে পারি, অনুপ্রেরণা বা একটা যোগাতে কবিতা পারি, পড়ে, একটা অনুপ্রেরণা হ্যাঁ, বা যোগাতে পারি। অনুপ্রেরণা যোগাতে পারি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি কথাটা, অনুপ্রেরণা যোগাতে পারি। যেমন আমাদের নজরুল তো, যে মানে নজরুলের যে কবিতাগুলো, আমাদের বিদ্রোহের যে কবিতাগুলো, আহ, এই কবিতার মাধ্যমে কিন্তু আমরা আসলে বিদ্রোহের যে আমরা অনুপ্রেরণা পেয়েছি। হুম আমরা আসলে হুম, মানে অবশ্যই। প্রতিনিয়ত আমরা কবিতাগুলো যখন পড়ি তখন আসলে আমরা অনুপ্রেরণা পাই, এখনো পাই কিন্তু। তো এটাই যে উজ্জীবিত আমাদের হই, হ্যাঁ। এরকম উজ্জীবিত হয়ে আর কি। তেমনি নাটকও ঠিক একই রকম। তবে নাটক মেসেজটা কি খুব দ্রুত দেয়, মানে ডাইরেক্টলি দেয়, আর আহ, ডিরেক্ট নাটকের ভাবে। ব্যাপারটা হচ্ছে, নাটকের ব্যাপারটায় আমি একটু আপনার সাথে যুক্ত করি, আপনার কথার এই হুম ধরেই। যেমন নাটকের ব্যাপারটায় পোয়েট্রি যেমন প্রয়োজন আছে, পেইন্টিংস বোঝাপড়ার প্রয়োজন আছে, সঙ্গীত হুম, বোঝাপড়ারও প্রয়োজন আছে। কারণ আপনার হ্যাঁ হ্যাঁ নৃত্যের জন্য আপনার সঙ্গীত প্রয়োজন, আপনার যদি কোনো এক্সপ্রেশনের জন্য পেইন্টিংস প্রয়োজন, আর আপনার পোয়েট্রি কেন প্রয়োজন, আপনি যে ডেলিভারি দিচ্ছেন, ভোকাল হুম ডেলিভারি, তার জন্য পোয়েট্রিটা খুব দরকার। তো এই যে একটা কম্বাইন্ড বা মাল্টি সবকিছু একটা বেসিক জিনিস নিয়ে যেটা তৈরি হয়, এবং মানুষের গ্রহণযোগ্যতা বা মানুষের মনে বেশি প্রভাব ফেলে নাটক, সেটা মঞ্চে হোক কিংবা টিভিতে হোক বা সিনেমায় হোক, যেটা ভিজুয়াল হুম মিডিয়া বা যাই বলি আর কি। তো এটা এটা খুব প্রভাব ফেলে, মানুষ ঢুকে যায়। কারণ আমাদের মনে আছে, আমি আমার কথা বলি, আমি যখন ছোটবেলায়, তো একটাই টিভি ছিল, বিটিভি। যখন ফিল্ম হুম হতো, হুম হুম, নায়ক যখন খুব মারামারি করছে, আমার এক্সপ্রেশন হতো মানে আমি যেন হ্যাঁ মারামারি হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, যখন নায়ক তোমার- কাঁদছে কিংবা নায়িকা কাঁদছে, নায়কের মা কাঁদছে, আমার চোখ ছলছল করছে। তো এই যে হুম হুম ছোটবেলা হুম। থেকে বড়বেলায় এরকম আমরা অনেক হয়, এখনো এমন না সিনেমার এমন বড়বেলা একটা আমার আহ, বেসিক্যালি আমার এখনো হয় যে দেখা যাচ্ছে যে নায়িকা মারা গেছে, নায়ক কাঁদছে,
মানে ওই মুহূর্তে মনে হচ্ছে যেন আমারও কান্না আসছে, বা আমিও খুব হ্যাঁ, ইমোশন মানে হয়ে ওই গেছি, জায়গায় আমি চলে ইমোশনাল যাই। হয়ে গেছি। মানুষ হ্যাঁ, মানুষ হ্যাঁ, হ্যাঁ। ওই ক্যারেক্টার গুলো করে। করাতে যেটা হয় ওই জিনিসটা বেশি প্রভাব ফেলে এবং খুব এটাই, সহজে এটাই। মানুষকে আপ্লুত করে। দেখবেন একটা উঠতি বয়সী ছেলে বা মেয়ে, তার অ্যাটিটিউড, তার সবকিছু কিন্তু নায়ক বা নায়িকার মতো হয়। ঠিক আছে? তার হুম, হুম। চলন, বলন, কথা সে কাউকে না কাউকে ফলো করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেটা দেখি কি নায়কের মতো সে বলার চেষ্টা করে, নায়কের মতো স্টাইল মারে, সেটা মেয়ে পটানোর জন্য হোক কিংবা মেয়ে ছেলেকে হ্যাঁ, আকর্ষণ হ্যাঁ। করানোর জন্য হোক। ঠিক আছে? বাবা-মার সাথে বা ওরকম এটাই। এক্সপেক্ট করে। এই ব্যাপারগুলো এভাবেই হুম। আরকি কাজ করে। তো আমরা একটু মন্তব্যের ঘরে দেখে আসি। ফারজানা করিম লিখেছে আর না, উম এছাড়াও আরেকটা রুহি বিষয় আমি আপুর একটু ছোট বলি, বোন। সেটা হচ্ছে হ্যাঁ, আহ আচ্ছা, হ্যাঁ, একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে নাটকের সবচাইতে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে নাটক মানুষের সাথে মানুষের একটা সুসম্পর্ক তৈরি করে এবং আমাদের ব্যক্তিবোধটাকে জাগিয়ে তোলে। কারণ নাটক হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেখানে একটা হ্যাঁ, হ্যাঁ, পরিবার, একটা নাটক মানে হচ্ছে একটা পরিবার। আমরা সবাই পরিবারে একত্রে মঞ্চস্থ হচ্ছে একটা নাটক, একসাথে কাজ করছি, সকাল থেকে বিকেল পর্যন্ত, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। তো দেখা যায় কি, একটা মানুষের সাথে মানুষের প্রতিদিন যে একটা সুসম্পর্ক, একটা বন্ডিংস, একটা আত্মার যে বিকাশ, এটা আসলে তৈরি হয়ে যায়, একটা পরিবারের মতন হয়ে যায় আর কি। যে তখন কি হ্যাঁ, শুধুমাত্র এটা আর কি একটা শিল্পীর পারফর্ম থাকে না, একটা ভালো লাগার একটা জায়গা, একটা দায়িত্বের জায়গা চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আসলে আছে। শিল্প সাহিত্য মানুষকে আ মানে কি বলে মাধুর্য শেখায়। তার রুচি তৈরি করে। তার ভেতরে মূল্যবোধ তৈরি করে। কোনটা সাদা, হুম, হুম, কোনটা হুম। কালো সেটা কালো। দেখতে শেখায়। তার যে এটা অন্তর্দৃষ্টি দেখবে, সেটা খুলে দেয়। বলা যায় তখন যে সে মানুষের ন্যায় মনকে আলোকিত করে। হুম। আলোকিত করে। যে মানে আলোকিত। যার কারণে সে সত্য এবং সুন্দরকে সবসময় গ্রহণ করে এবং গ্রহণ অন্ধকার করে। কদাকারকে সে সবসময় বর্জন করে। ঠিক আছে? তার হুম। জীবন, তার বলন, তার পঠন, তার চলন আরো বেশি মানবিক হয়ে ওঠে এবং সে মানবিক একজন হয়েছে। মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে যায়। তো যাই হোক, ফারজানা আ করিম বোধহয় আপনার ছোট বোন, রুহি আপুর ছোট বোন তিনি লিখেছেন। ধন্যবাদ, আপনি সাথে আছেন। খুবই ভালো লাগলো। হুম, হুম। তারপরে দেখছি এনআই নাহিদ লিখেছে, ভালো লাগছে। তিনি আরো লিখেছে, "মানুষ সুন্দর হলে সবকিছুই সুন্দর হয়।" হ্যাঁ, এটাই সত্যি হ্যাঁ। কথা। মানুষ সুন্দর হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে তার চিন্তাভাবনা, তার মূল্যবোধ, হুম। তার জ্ঞান, তার তথ্য। আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে শিল্প সাহিত্য, যা নিয়ে অনেক, অনেক আমরা আড্ডাবাজি বা কথোপকথন বিনিময় করছি। তো যাক, আমরা তো দেখতে, দেখতে সময় পার করছি। আমরা আড্ডা দিলে হয়তো অফলাইনে আড্ডা দিলে বা মুখোমুখি আড্ডা দিলে তখন সময়ের আর ধরা-বাঁধা ব্যাপার থাকে না। ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা সারারাত আড্ডা দিতেই পারি। কিন্তু যেহেতু আমরা একটু আয়োজন করে বসেছি, একটু ফেমে থাকি, তো সময়ের একটা ব্যাপার থাকে। তো শ্রোতা দর্শক হুম, মন্ডলী, হুম, হুম। আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ১৮, সকলকে আবারও অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সাথেই থাকুন। আজকে অতিথি হিসেবে আছে মাহমুদা করিম রুহি, একজন আবৃত্তি শিল্পী, একজন নাট্যকর্মী। তো যাক, তারা বোধহয় মুখিয়ে আছে আপনার আবৃত্তি শোনবার জন্য। একজন অলরেডি লিখেছে, "খুব ভালো লাগছে, দারুণ হয়েছে।" তো এবার কি শুনছি আবৃত্তিতে? আহ আসলে আহ, প্রেমের কবিতা হলো, দুঃখের কবিতা হলো, এবার একটু একটা বিদ্রোহের কবিতা আবৃত্তি করি। বিদ্রোহী ঠিক না, একটু অন্য টাইপের। দ্রোহের কবিতা। হ্যাঁ, চলুন, চলুন, শুনুন। কবি শামসুর রাহমানের বাইবেলের কালো অক্ষরগুলো। জো, তুমি আমাকে চিনবে না, আমি তোমারই মতো একজন কালো মানুষ। গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিল খোলা সুর লাগছে। যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, তখন ওরা বুট জুটো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলাই মুখ থুবড়ে পড়ে মানবতা। যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ঝাড়া দিয়ে ওঠার জন্যে। যদিও আমি তোমাকে কখনো দেখিনি জো, তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার
একটা চোখ, তোমার বেদনার্ত মুখ, বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যক্ত যুগ। আসলে কবিতাটি একটু বড়, যার কারণে আমি একটু অংশ বিশেষ আবৃত্তি করলাম। ধন্যবাদ। বাহ! বাহ! চমৎকার। ভালো লাগলো। পুরোটা শুনতে পারলে আরো ভালো লাগতো। আপনার কাছে আরো একটু আবৃত্তি শোনার আবদার জানাচ্ছি। যেহেতু এটা ছোট হয়ে গেল, আরেকটু শুনি। আর আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো আপনার আবৃত্তি ১ টা বা ২ টো শুনে মানে যা শোনাতে চান, আ তো সেটা শোনার পরে বোধহয় আমরা আরকি বিদায়ী শুভেচ্ছা বিনিময়ে চলে যাব। কারণ আমরা কথায়, কথায় কখন যে ৪৫ মিনিট পার করে ৪৬ মিনিট চলছে। হ্যাঁ, হ্যাঁ, তো আসলে আড্ডা দিতে গেলে মনে সময় হয় কি সময়টা হ্যাঁ, আসলে আড্ডা দিতে এত দ্রুত চলে হ্যাঁ, যায় সময়টা বোঝা যায় চলে না। যায়, চলে যায়। টের পাওয়া যায় না। হ্যাঁ। তারপরেও দেখছি আমাদের আ তে যারা শ্রোতা দর্শক আছে তারা অনেক কথা লিখছেন। শেষে যদি আমাদের অতিথি একটা গান শোনাতেন খুবই ভালো লাগতো সত্যি। আমি আমার জানা নেই, আমি যতদূর জানি তিনি আবৃত্তি শিল্পী এবং নাট্যশিল্পী। যদি গান পারেন আমি তুলে ধরলাম অতিথির কাছে। তো এন.আই. নাহিদ আরো লিখেছে, অসাধারণ হয়েছে আবৃত্তি। অনেক কঠিন একটা বিষয়, যা অভিনয়ের থেকেও অনেক উঁচু। সত্যি অনেক ভালো হয়েছে। জি, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর সাথেই থাকুন। আজকে দৈনিক আড্ডাবাজি ১৮ হচ্ছে। আর সাথে অতিথি হিসেবে আছে একজন আবৃত্তি শিল্পী, নাট্যকর্মী মাহমুদা করিম রুহি। তার সাথে অনেক, অনেক গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তার শিল্প ভাবনা শুনছি। শিল্প নিয়ে তার চিন্তা ভাবনা এবং তার ফাঁকে, ফাঁকে আমরা ছোট, ছোট তার চমৎকার, চমৎকার পরিবেশনা শুনছি। তো এখন আপনি আমাদেরকে কি শোনাচ্ছেন? যেহেতু আমরা একদম শেষে চলে এসেছি, ১ টা ২ টো কিংবা আপনার ইচ্ছে মতো তারপরে আমরা বিদায়ী শুভেচ্ছায় আ চলে যাব। আমি একটা মানে ছোট, ছোট কয়েকটা কবিতা মানে কয়েকটা লাইন করব। আমার খুব হুম, পছন্দের হুম, হুম, লাইনগুলো। তারপরে আমি হুম। একটা বড় কবিতা আবৃত্তি করব। ১ টা বা ২ টা। যদি হ্যাঁ, সময় থাকে চলুন, আরকি বা চলুন, চলুন। আপনি যদি হ্যাঁ, আগ্রহী সময় হন আরকি। সময় আছে। আমরা ১ ঘন্টার ভেতরে পারবো। এখনো আপনার ১৪ মিনিট সময় আছে। হুম, হুম। আসলে হেলাল হাফিজের একটা মানে কবিতা, ছোট একটা মানে অচল প্রেমের পদ্য। ৪ টা লাইন আরকি হ্যাঁ, খুব হ্যাঁ। ভাল লাগে। জাস্ট আমি শেয়ার করছি বাহ! সবার সাথে। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। ছোট্ট একটা অচল বাহ! প্রেমের পদ্য। হ্যাঁ, হ্যাঁ। পদ্য আমার পছন্দের। হেলাল হাফিজের আরো একটা আমার পছন্দের কবিতা, বোধহয় বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী ২ টো লাইন আমার মনে হয়। আ হুম, আ হুম। অশ্লীল সভ্যতা, নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। ঠিক আছে? অসাধারণ ২ টো লাইনে সে কিছুই অসাধারণ, বলেননি, আবার অসাধারণ, সবই বলে দিয়েছেন। মানে নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। ঠিক আছে? এই যে মাসুল মানে হোসেন। অসাধারণ একটা ব্যাপার। এই অসাধারণ, কারণেই তিনি অসাধারণ হেলাল সেটাই। হাফিজ। হেলাল হাফিজের প্রতি অনেক, অনেক শ্রদ্ধা রইলো। তার সাথে শেষ আমার দেখা হয়েছে বোধহয় ১-১.৫ বছর আগে। তার কাছে গিয়েছিলাম। উনার একজন গুণমুগ্ধ পাঠক অবশ্যই বলা চলে। উনার সান্নিধ্য বেশ কয়েকবার পাবার সুযোগ হয়েছে। উনার বিভিন্ন কবিতার ঐতিহাসিক যে তার যে বিখ্যাত কবিতা আ নিষিদ্ধ হুম, সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার তার যুদ্ধে যাবার মিছিলে শ্রেষ্ঠ যাবার তার সময়। শ্রেষ্ঠ তার মুখেই সময়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এই তার কাছেই এই কবিতার ইতিহাস কিভাবে এলো শুনতে পেরেছি। তো যাই হোক, তার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। তিনি বাংলা সাহিত্যে এরকম চমৎকার, চমৎকার কবিতা দিয়েছেন। আমাদের কি বলে আনন্দের উজ্জীবনের তিনি এই যে আ আ কবিতাগুলো দিয়েছেন, সাহিত্য দিয়েছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রইল। আমরা পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। আ আমি এখন আবৃত্তি করব 'যাত্রাভঙ্গ'। নির্মলেন্দু গুণের 'যাত্রাভঙ্গ'। চমৎকার কবিতা। চলুন। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালে পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোট, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পাই। তুই উঠবি আমার নাই, আমার দুই তরণী নাই।
নাইর মাঝে বসবো বটে, নাইর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না গো, দুঃখ দিয়ে ছোবো। বাহ ধন্যবাদ। বাহ, আরো একটা দারুণ কবিতা আমরা শুনে ফেললাম। এই কবিতা ওই যে মানে কি বলে নায়ের মাঝে শুভ, এই নায়ের যে ব্যাপারটা এটা একজন ভালো হ্যাঁ, আবৃত্তি হ্যাঁ। শিল্পী ছাড়া ধরাটা একটু দুরূহ হয়ে যায়। কবিতা খুব সহজ, দুলে দুলে পড়ে যায়, কিন্তু ওই যে নায়ের মাঝে শুভ এই ব্যাপারটা ছোট ছোট এই জিনিসগুলোই হচ্ছে একটা জিনিসকে সুন্দর এবং কাব্যময় করে তোলে। ধন্যবাদ সুন্দরভাবে পরিবেশন করবার জন্য। তো পরবর্তী কি শুনছি? পরবর্তীতে মহাদেব সাহার একটা কবিতা পড়ি, ১ কোটি বছর হয় হুম, তোমাকে দেখি না। বাহ, এটা আমার আরো খুব ভাল বিখ্যাত লাগে। কবিতা, চলুন। হ্যাঁ, অনেক চলুন। ভালো লাগার একটা কবিতা। হ্যাঁ। ১ কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো, এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাগ রাজ্যের পাতাল পুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তার ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় যাব। একবার দেখা পাবো, এটুকু আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর ১ কোটি বছর হয় তোমাকে দেখি না। বাহ, ধন্যবাদ। আরো একটা দারুণ পরিবেশনা আমরা শুনে ফেললাম। একজন লিখেছে, আহ, আহ, নাহিদ লিখেছেন, ১ কোটি বছর হয় সত্যি আমি তোমাকে দেখি না, হাজারো ব্যর্থ প্রেমিকের হাজার হাজার কথার মধ্যে একটি কথা, ১ কোটি বছর আমি তোমাকে দেখি না। হ্যাঁ। তো যাই হোক, কবি মানুষের জন্যই লিখেছে, আমাদের মনের কথা ভেবেই কবি লিখেছে। কবির প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল হুম, আমাদেরকে হুম, এরকম হুম। চমৎকার কবিতা দেবার জন্য। তো যাই হোক, চলুন আমরা আপনার পরের নিবেদনে চলে যাই, যেহেতু আমাদের সময়ের একটু ধরা সময় ব্যাপার একটু আছে। কম আর কি। আমরা আচ্ছা, শুনে আমি ফেলি। একটা হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা না পড়লেই নয় আর কি। সুনীল হ্যাঁ, হ্যাঁ, গঙ্গোপাধ্যায়ের অবশ্যই। 'পাহাড়তলি' এই কবিতাটা বাহ, আপনাকে চমৎকার বলছি কবিতা, আমি। চলুন চলুন, হ্যাঁ, পছন্দের কবিতা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থূল, নদী বহমান। যদিও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিপছাও একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি আমার মাপে ছোট লাগলো, আমার যৌবনে দ্বীপটি আমার কাছে ছিল বড় প্রিয়। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো,
আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আজ। সে জানতো, সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে কখন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা, যেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী এখানে। আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে পারি নাকি? হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা। ধন্যবাদ। বাহ! আরো একটা চমৎকার কবিতা আমরা শুনে ফেললাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক অনেক বিখ্যাত কবিতা আছে, তার ভেতরে এটাও অনেককেই দোলা দেওয়ার মতোই কবিতা। তো আসলে যাই হোক, অনেক আমরা মানে কি আর কোনো হুম, হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। না না, আমি এটা আমরা বলতে চাচ্ছি যে আসলে হুম, সুনীল গঙ্গোপাধ্যায়ের আসলে অনেক কবিতা আছে যেগুলো আসলে খুব চমৎকার, খুবই চমৎকার। আসলে শুধু সুনীল হ্যাঁ, হ্যাঁ, গঙ্গোপাধ্যায়ের না, অনেক কবিরই অনেক কবিতাই আছে যেগুলো আসলে মানে কি বলবো, যতবার পড়ি ততবার ততবারই মানে পড়তে ইচ্ছে আরো করে, পড়ার বাসনা জাগে আর কি, এটাই। বাসনা জাগে। তো যাই হোক, আমরা তাহলে পরিবেশনা কি আজকে এই পর্যন্তই নাকি আর কিছু হ্যাঁ শুনবো? হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, খুব ভালো লাগলো, মানে যেটা আমার তরফ থেকে বলার কথা সেটা হচ্ছে কি যে অনেক 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 ধন্যবাদ আপনাকে, মানে হ্যাঁ, না, আপনার না, সুন্দর সেটা যাবো, প্রশ্নোত্তরের জন্য। সেই পর্যায়ে যাবো। মানে এখন তাহলে আজকের মতো আপনার আবৃত্তি শেষ নাকি আমরা আর কিছু শুনবো সেটা জিজ্ঞাসা আম, করছি। আপনি চাইলে আমি শোনাতে পারি, সমস্যা নেই। আমার তাহলে আমরা মানে আরেকটা শেষ, আবৃত্তি, আরেকটা ঝুলিতে কি অনেক কবিতা আছে আমি জানি। শোনাবো? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কবিতা শুনে আমরা আজকের আয়োজন শেষ করি, যে কোনো একটা কবিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরেকটা কবিতা শোনাই। উম, বসন্ত নয় অবহেলা। দর্পণ কবিরের এই কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা, আমি এই কবিতাটা দিয়েই শেষ করছি। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবেই আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতির পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ, নিঃসংকুচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়ে আছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবীন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানের কলতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না কখনো।
জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা, বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল ছিল, এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব, সেই অমিত শক্তিটুকুও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না, শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেওয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। একথা জানি শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম, এই অবহেলার তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষার কাঁচের দেওয়াল, অবজ্ঞার কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগও ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা পেঁজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি, তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো গুড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি, কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমার গোপন অশ্রুকণা। আকাশের পানে তাকিয়ে বুঝতে পারি, কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে রয়েছ, লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যা যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। ধন্যবাদ। বাহ! আরো একটা চমৎকার কবিতা আমরা শুনে ফেললাম। আর গুটি গুটি পায়ে আমরা ১ ঘন্টা পার করে ফেলেছি। মন্তব্যের আসলে ঘরে মানে দেখছি আমি আসলে শেষ বেলায় দর্শককে অনেকেই ধন্যবাদ জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে আসলে মানে মনোযোগের সাথে না, আপনি না, না। আমার আমি কথাগুলো এইজন্য শুনলেন। আমাদের যখন ব্যাক স্টুডিওতে কথা হয়েছে অনুষ্ঠান বিষয়ক, আপনিও বলেছিলেন যে দর্শক থাকবে কিনা, কিংবা আমরা কথা বলতেও এতক্ষণ ধরে আমরা ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট করি। আসলে সকলেই বলেন, কিন্তু যখন আড্ডাবাজিতে ডুবে যায়, কখন যে ১ ঘন্টা হুম, হয়ে হুম, যায় আমি হুম, হুম, টের পাই না। এইজন্য আমরা টের পাই না। এজন্য আমি ডিউরেশন সর্বোচ্চ ১ ঘন্টা রাখি। দেখছি সেটাই দুঃখিত। সেটাই। আ একজন কবি সুশান্ত হালদার তিনি লিখেছেন, "একেবারে শেষে এসেছি কবি। ভালোবাসার ইমোজি দিয়েছেন। জি ধন্যবাদ। তারপরেও যে আপনি এসেছেন এটাই পরম প্রাপ্তি।" শিমুল লিখেছে, "মন বাড়িয়ে ছুঁই নির্মলেন্দু গুণ।" জি এই কবিতাটা হয়ে গেছে। পড়ে ফেলেছে আজকের অতিথি। আশা করি লাইভ শেষে আপনারা শুনে নিতে পারবেন। এরপরে দেখছি মুকুট মেহেদী, আসলে একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলুন। হুম, মানে আমি আসলে আ লাস্টে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে কি আমার আসলে অনেকগুলো কবিতা মানে কবিতাতে কিছু ভুল ত্রুটি আছে, আমি নিজে উপলব্ধি করতে পারছি। আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি দীর্ঘদিন আসলে কবিতা চর্চা থেকে একটু দূরে আর কি, মানে চর্চা করি কিন্তু ঠিক এতে সেইভাবে এতে নিয়মিত অসুবিধে চর্চা নেই। আমার এটা হয় না। ক্ষমা সুন্দর। এজন্য মূলত আসলে কি মূলত আমার 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 আয়োজনটা তো কথার আয়োজন।
ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। না আমাদের আসলে আমার কথার এখানে আয়োজন, কি আমরা অনেকে কথা হয়তো বলতে এসেছি। অনেক কবি আছেন বা অনেক আবৃত্তিকারও হয়তো আছেন আমাদের দর্শকের সারিতে। তো তারা হয়তো বুঝতে পারবেন যে বিষয়গুলি। তো এইজন্য তাদের কাছে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমার কিছু ভুল ত্রুটি রয়েছে। এটা আমি অনুধাবন করতে পারছি। যেগুলো পরবর্তী আড্ডাবাজিতে আ ইনশাআল্লাহ ওভারকাম করতে পারব। হ্যাঁ, হ্যাঁ, সেই থ্যাংক কামনাই রাখছি। দেখি ইউ। আ মুকুট মেহেদী একজন আবৃত্তি শিল্পী, তিনি লিখেছেন সুন্দর। তাপস চক্রবর্তী, আ আপনাকে অনেক, অনেক ভালোবাসা। প্রতিদিন আমার আয়োজনে তাকে দেখতে পাই। এটা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়। কৃতজ্ঞতা। তিনি লিখেছে দারুণ। অনেক ধন্যবাদ তাপস চক্রবর্তী বর্তী। এরপরে দেখছি এন.আই. নাহিদ আরো লিখেছে পরিশেষে আমিও বলতে চাই, অনেক বছর পরে সময় করে মন দিয়ে কবিতা শুনলাম। অনেক ভালো লাগলো। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। স্পেশাল থ্যাংকস প্রিয় মাহমুদা করিমকে। অনেক ভালো সময় উপহার দেওয়ার জন্য। আ আপনাকেও বিশেষ, বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনিও যে আপনার সময় ব্যয় করে আমাদের এখানে আছেন, মূল্যবান সময়, এটাও আমাদের জন্য প্রাপ্তি। তাপস চক্রবর্তী শেষে দেখছি আরো লিখেছেন, বাহ! হ্যাঁ, শ্রোতা দর্শক মন্ডলী, আবারও ধন্যবাদ তাপস চক্রবর্তীকে। আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি 18। 18 তে আজকে অতিথি হিসেবে ছিল একজন আবৃত্তি শিল্পী, নাট্যকর্মী মাহমুদা করিম রুহি। আমরা কথায়, কথায়, কবিতায় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা মাঝে, মাঝে ডুব দিয়ে গিয়েছেন কিংবা শেষে দেখবেন, সকলের প্রতি অবশ্যই ভালোবাসা রইলো। আর অনেকের মন্তব্যই হয়তো চোখ এড়িয়ে যায় কিংবা পরে মন্তব্য করবেন। আ তো সেগুলো, যেগুলো পড়েছি, চোখের সামনে পড়েছে, যেগুলো এড়িয়ে গেছি, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কথা আপনাদের মনোকষ্টের কোনো কারণ হলে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, চলে যাচ্ছি আজকের আয়োজনে। বিদায়ী শুভেচ্ছা শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করবার জন্য আজকের অতিথি মাহমুদা করিমের কাছে। আ অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আসলে সুগঠিত এবং মানে খুব সুন্দর প্রশ্ন করার জন্য এবং একটা খুব সুন্দর একটা আড্ডাবাজি মানে আড্ডার একটা সময় কবিতার একটা আসর বলা যায়, কবিতার আড্ডা বলা যায়, উপহার দেওয়ার জন্য আমাকে এবং দর্শকদেরকে। আপনাকে এর জন্য আন্তরিক ধন্যবাদ। আর ভবিষ্যতে যদি কখনো কোনো মানে এরকম সৃজনশীল আলোচনা মানে আবৃত্তি বা নাটক, বক্তৃতা যেকোনো সৃজনশীল কাজে বা চর্চায় যদি সহযোগিতা লাগে অবশ্যই বলবেন। আমার নির্বিঘ্নে আরকি আমাকে জানাবেন। আমার আমার আন্তরিক মানে সহযোগিতা থাকবে এবং আমার খুবই ইচ্ছা থাকবে যে আমি আপনার সাথে কাজ করতে পারলে আমার খুব ভালো লাগবে। আর দর্শকদেরকে অনেক, অনেক ধন্যবাদ যে তারা অনেক ধৈর্য সহকারে মানে উনারা আমার অনেক ধৈর্য সহকারে অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে আসলে আমাদের আড্ডাবাজিতে ছিলেন। এজন্য তাদেরকেও আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন সবার জন্য আমার অনেক, অনেক শুভকামনা। আ সবাইকে সবাই সুস্থ থাকবেন, শুভকামনা। শুভরাত্রি। ধন্যবাদ আজকের অতিথি। আপনার প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার মূল্যবান সময় বের করে আমার সাথে যুক্ত হয়েছেন। এটা অনেক ভালো লাগার ব্যাপার। আর শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন দৈনিক আড্ডাবাজি 18। আজকের অতিথি হিসেবে ছিল মাহমুদা করিম রুহি, একজন আবৃত্তি শিল্পী, একজন নাট্যকর্মী। তাকে আমরা শুনলাম, তার পরিবেশনা শুনলাম। আশা করছি আপনাদের ভালো লাগা, মন্দ লাগা মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর এই আড্ডাবাজি আপনাদের যদি ভালো লাগে, তাহলে এই সুন্দরের কথা, শিল্পীর কথা, শিল্পের কথা বেশি, বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিন। তো যাই হোক, নতুন আড্ডাবাজিতে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন। এই বলে আজকের আয়োজন শেষ করছি। শুভরাত্রি।